নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিগত সপ্তাহে কোনো গল্প না আনতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই সপ্তাহের পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে আসতে হলো পোস্টমাস্টারকে। গ্রামটি অতি সামান্য, কাছে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই একই দশা হয়েছে। একটা অন্ধকার আটচালার মধ্যে তার আপিস, অদূরে একটি পানাপুকুর আর তার চারপাশে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই, এবং তারা ভদ্রলোকের সঙ্গে মেশবার উপযুক্তও নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত, নয় অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে বেশি কাজ নেই। কখনো কখনো দুটো একটা কবিতা লেখার চেষ্টা করেন। তাতে এমন ভাব বর্ণনা করেছেন যে সমস্ত দিন গাছের পাতার দোলানি আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এক রাতের মধ্যেই গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে আটকে রাখে, তাহলে এই আদমরা ভদ্রলোকটি আবার নবজীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য। নিজেকে রান্না করে খেতে হয় এবং গ্রামের একটি মা বাপহীন অনাথ বালিকা তার কাজকর্ম করে দেয়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন ঝোপে ঝোপে ঝিঝি ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দাঁড়ে বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকে ঘরে আসতো না। বলতো, কি গা বাবু, কেন ডাকছ? তুই কি করছিস? এখনই চুলা ধরাতে যেতে হবে হেসেলে। ও, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। কিছু পরেই কলকেটে ফু দিতে দিতে রতন ঘরে প্রবেশ করল। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞাসা করল, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছুটা মনে পড়ে, কিছুটা পড়ে না। মায়ের চেয়ে বাবা তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে তার। পরিশ্রম করে বাবা সন্ধেবেলা ঘরে ফিরে আসতো। তারই মধ্যে দু একটা সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এই কথা হতে হতে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট্ট ভাই ছিল। অনেকদিন আগে বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলা খেলছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটি তার মনে বেশি করে উদয় হতো। এমন ভাবে কথা প্রসঙ্গে মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করত না। সকালের বাসি খাবার থাকতো এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেকে আনত। তাতেই দুজনের রাত্রের খাওয়া সম্পূর্ণ হতো।
এক একদিন সন্ধেবেলা সেই আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা মনে করতেন। ছোট ভাই, মা এবং দিদির কথা, সেসব কথা সবসময় মনে আসে, কিন্তু নীলকুঠির গোমস্তাদের কাছে যা কখনোই বলা যায় না। সেই কথা এক অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলে যেতেন। কিছুই অসঙ্গত বলে মনে হতো না। অবশেষে এমন হলো, বালিকা কথা বলবার সময় পোস্টমাস্টারের বাড়ির লোককে মা, দিদি, দাদা বলে চিরপরিচিতর মতো উল্লেখ করত। এমনকি তার ছোট্ট হৃদয়ে বালিকা তাদের কাল্পনিক মূর্তিও এঁকে ফেলেছিল। একদিন বর্ষার দুপুরে হালকা বাতাস বইছিল। রোদে ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার গন্ধ উৎপন্ন হচ্ছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে লাগছে। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ভেজা গাছপালার হালকা দোলানি এবং রোদমাখা স্তূপাকার মেঘস্তর সত্যিই দেখবার মতো ছিল। পোস্টমাস্টার তাই দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময় যদি কাছে নিতান্ত আপন কেউ থাকত, হৃদয়ের খুব কাছে স্নেহশীল কোনো মানব মূর্তি। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা বাবু, ডাকছো? তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। এই বলে সারা দুপুর তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন। এইভাবে অল্প দিনে যুক্ত অক্ষর পার হলো। শ্রাবণ মাসের বৃষ্টি আর অন্ত নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। দিন রাত খালি ভেকের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকেই খুব মেঘ করেছিল। পোস্টমাস্টারের ছাত্রী অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো নিয়মিত ডাক না শুনতে পেয়ে নিজেই খাতা বই নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতর প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছে। বিশ্রাম করছেন ভেবে আবার নিঃশব্দে বাইরে যাওয়ার উপক্রম করল। ঠিক তখনই শুনতে পেল, রতন। দাদাবাবু ঘুমোচ্ছিলে বুঝি? শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। তত্ত্ব কপালের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণার সময় স্নেহময়ী নারী রূপে মা ও দিদি পাশে বসে আছে, এই কথা মনে করতে ইচ্ছে করে। এবং এইখানে প্রবাসীর মনের ইচ্ছা ব্যর্থ হলো না। বালিকা রতন আর বালিকা থাকলো না। সেই মুহূর্তেই সে মায়ের স্থান অধিকার করে বসল। ডাক্তার ডেকে আনলো, যথাসময় ওষুধ খাওয়ালো, সারা রাত্রি মাথার কাছে জেগে রইল এবং বারবার করে জিজ্ঞাসা করলো, আগো দাদা বাবু, একটু ভালো বোধ হচ্ছে কি? অনেকদিন পর পোস্টমাস্টারের দুর্বল শরীর রোগশয্যা ত্যাগ করে উঠল। সে মনে মনে স্থির করল, আর না, এখান থেকে কোনো মতে বদলি নিতেই হবে। সে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষের কাছে বদলি হবার জন্য দরখাস্ত করলেন। রোগ সেবার থেকে নিষ্কৃতি পেয়ে রতন আবার দ্বারের বাইরে নিজের স্থান অধিকার করল, কিন্তু আগের মতো আর ডাক পড়ে না। মাঝে মাঝে সে উঁকি মেরে দেখে। পোস্টমাস্টার
অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন আহ্বানের আশায় বসে আছে, তিনি তখন অধৈর্য হয়ে নিজের দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছেন। বালিকা দ্বারের কাছে এসে সহস্রবার করে তার পুরনো পড়া পড়ল, পাছে যেদিন ডাক পড়বে সেদিন যুক্ত অক্ষর সব গোলমাল হয়ে যায়, এই তার এক আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়ল। উদ্বেলিত মনে রতন ঘরে প্রবেশ করল। দাদাবাবু, আমাকে ডাকছিলে? হ্যাঁ রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হলো না। বোধহয় মাঝে মাঝে মাথায় অনেক ভাবনার উদয় হচ্ছিল। পোস্টমাস্টারের খাওয়া দাওয়া শেষ হলে পর বালিকা তাকে জিজ্ঞেস করল, দাদাবাবু, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো প্রয়োজনীয় বোধ করলেন না। সমস্ত রাত বালিকার কানে পোস্টমাস্টারের বলা কথা বাজতে লাগলো। সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞেস করতে পারেনি। পাছে সকালে প্রয়োজন হয়, সে কারণে রতন রাত্রে নদীর থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান হয়ে গেলেই রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরে প্রবেশ করল এবং আদেশের প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে তাকালো। পোস্টমাস্টার বলল, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব। সে তোকে আমারই মতো যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে স্নেহশীল ও দয়াদ্র হৃদয় থেকে উত্থিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারী হৃদয় কে বুঝবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা আর সহ্য করতে পারল না। সে বলল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না। আমি থাকতে চাইলে। পোস্টমাস্টার রতনের এমন ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার আসলেন। তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার উপক্রম করলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলি, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথখরচা বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। এই বলে এক দৌড়ে সেখান থেকে সে পালিয়ে গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে টিনের প্যাঁটরা তুলে ধীরে ধীরে নৌকার দিকে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, বর্ষার জলে ভরা নদীর চারপাশ ছলছল করতে লেগেছে। তখন মনের ভেতর
অত্যন্ত বেদনা অনুভব করতে লাগলেন পূর্ব পোস্টমাস্টার। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো। একবার তার ইচ্ছে হলো ফিরে যাই, সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পাল বাতাস পেয়েছে, বর্ষার স্রোত খরতর বেগে বইছে। গ্রাম অতিক্রম করে নদীকূলের শ্মশান দেখা যাচ্ছে। তখন নদী প্রবাহে ভাসমান পথিকের মনে উদয় হলো, জীবনে এমন কত মৃত্যু, কত বিচ্ছেদ আছে, ফিরে ফল কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো প্রশ্নের উদয় হলো না। সে অশ্রুভরা চোখে পোস্টমাস্টারের বাড়ির চারপাশে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। বোধহয় তার মনে অল্প হলেও আশা ছিল যে তার দাদাবাবু যদি ফিরে আসে। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।